নিয়ন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমন আসি এবং আমি গোলাম কিবরিয়া। শুরুতেই শিরোনামগুলো। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু শাহবাগে গ্রেপ্তার। লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা। করোনা পরীক্ষায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি, সেবা মিলবে শুধু সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের কোটিপতি গাড়ি চালক মালেক 14 দিনের রিমান্ডে, 45 জনকে দুদকের চিঠি। এতক্ষণ শিরোনামগুলো বলছিলাম, এবার বলবো পুরো খবর। ধর্ষণের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরু সহ কোটা সংস্কার আন্দোলনের 6 নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গত 3 জানুয়ারি ধর্ষণের অভিযোগ এনে গতকাল মামলাটি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসান আল মামুনকে। ধর্ষণের সহযোগী হিসেবে ভিপি নূর সহ আরও 5 জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, প্রথমে যেটি জানতে চাই যে 3 জানুয়ারির ঘটনায় গতকাল কেন মামলা হলো আর কখন নুরুকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা আসলে এই বিষয়টি নিয়ে সকাল থেকেই জানার চেষ্টা করছিলাম যে যেহেতু 3 জানুয়ারির ঘটনা, এত পরে কেন মামলা হলো। এই ব্যাপারে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। তারা বলছেন যে প্রাথমিকভাবে তারা তদন্ত করে বা জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসলে জানাবেন যে 3 জানুয়ারির ঘটনা এখন কেন মামলা করা হলো। তবে তারা এক ধরনের ধারণা দিয়েছে যে এতদিন আসলে তাকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে রাখা হয়েছিল, যার ফলে সে এতদিন মামলা করেনি, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই শিক্ষার্থী মামলা করেছে। আমরা এরপরেই দেখলাম যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ যে সংগঠনটি আছে সেটার পক্ষ থেকে অর্থাৎ সাবেক ভিপি নূর একটি বিবৃতি দিয়েছিল ভিডিও বার্তায়। সেই বিবৃতিতে তিনি বলেছিলেন যে আসলে তার চরিত্র হননের জন্য এমন একটি মিথ্যে অভিযোগ আনা হয়েছে এবং এর প্রেক্ষিতে তিনি কিন্তু আজকে বিকেলে বা সন্ধ্যার দিকে আসলে একটি আন্দোলনের ডাক দেয়, যেটা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকাগুলোকে প্রদক্ষিণ করবে। আমরা দেখি যে মশাল মিছিল তারা শুরু করে এবং এই মশাল মিছিলটি যখন শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে যাচ্ছিল তখন পুলিশি বাধার মুখে পড়ে এবং পুলিশি বাধার মুখে পড়ার পর সেখানে পুলিশের সাথে তাদের এক ধরনের ধস্তাধস্তি হয় এবং সেই সময় আমরা দেখতে পাই যে নূর সহ প্রায় 8-9 জনকে পুলিশ ভ্যানে তোলা হয় এবং আমরা এ ব্যাপারে যিনি রমনার উপকমিশনার রয়েছে সাজ্জাদ সাহেব, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে তাকে আসলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, পরবর্তীতে বিস্তারিত জানাবেন তারা। আমরা এমনটি কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এই সাধারণ যে অধিকার শিক্ষার্থীদের অধিকার যে সংগঠনটি, এই সংগঠনটির সাথে আমরা সংগঠনের সাথে জড়িত অন্যান্যদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারাও আসলে বলছিলেন যে তারা এক ধরনের শান্তিপূর্ণ মিছিল করছিলেন, কিন্তু যখন বাধার মুখে তারা পড়েন তখন সেখানে বাকবিতণ্ডা হয় এবং তার প্রেক্ষিতেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আপনি জানেন যে লালবাগ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সুতরাং আমরা এখন পর্যন্ত যতটুকু শুনতে পাচ্ছি বা প্রশাসনের বিভিন্ন মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, নুরুকে হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লালবাগ থানায় হস্তান্তর করা হতে পারে। বনি ইবনে কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অবশেষে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। এর ফলে মাত্র 15 মিনিটে করোনা শনাক্ত সম্ভব হবে। তবে 94টি ল্যাবে প্রতিদিন 12 থেকে 14 হাজার নমুনা পরীক্ষা হয়। আরটিপিসিআর পদ্ধতিতে চলছে পরীক্ষা, তবে তা বেশ সময় সাপেক্ষ। অল্প সময় ও কম খরচের জন্য বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রতিদিন 6 থেকে 7 লাখ পরীক্ষা হয়। 5 জুলাই অ্যান্টিজেন ভিত্তিক টেস্টের অনুমোদন দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে স্বাস্থ্য অধিদপ্তর। নানা জটিলতা কাটাতে এরই মধ্যে কেটে গেছে 3.5 মাস। নীতিমালা তৈরি ও নানা বিষয়ে যাচাই বাছাই শেষে অবশেষে চূড়ান্ত অনুমোদন। খরচের বিষয়টা এখনও নির্ধারিত হয়নি, তবে খরচ কোনো অবস্থাতেই পিসিআর টেস্ট
টেস্টের যে খরচ আছে তার চেয়ে বেশি হবে না। আমরা অবশ্যই মানুষ যাতে এটা সহজে করাতে পারে, মানুষের জন্য যাতে বার্ডেন না হয় সেই দিকটা বিবেচনা করে আমরা যদি খরচ ধরি তাহলে সেভাবেই ধরব। করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা যাবে শুধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব সহ সব স্বাস্থ্য ইনস্টিটিউটে। পরবর্তীতে এই সেবা মিলবে উপজেলা হাসপাতালেও। তবে বেসরকারি হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 250 শয্যার জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল, আমাদের তাছাড়া স্বাস্থ্য ইনস্টিটিউট সরকারি যেগুলো আছে সেই বেসিক্যালি সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা এই সুযোগটা দিব। আমরা কিন্তু এখনও বেসরকারি পর্যায়ে সেই অনুমতিটা দিচ্ছি না। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানির অ্যান্টিজেন কিটের মান যাচাই শেষ করেছে আইইডিসিআর। এ সপ্তাহে কিট আমদানির অনুমতি দেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। ডক্টর লিয়াকত আলী, আপনাকে স্বাগত। এই যে অ্যান্টিজেন টেস্টের যে অনুমোদনটা আমরা পেলাম, এটা মানে একটু দেরিতে হলেও এটাকে অবশ্যই একটি বড় আমাদের অগ্রগতি বলা যায়। এর ফলে কি সুবিধাটা কি হবে কোভিড-19 টেস্টের ক্ষেত্রেই বলেন বা এই রোগটি শনাক্ত করার ক্ষেত্রে? আসলে আপনারা সবাই জানেন যে এই মহামারীর শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেস্ট 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 শব্দটি উচ্চারণ করে টেস্টের গুরুত্ব খুব স্পষ্ট করে দিয়েছিলেন। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রতিদিন এখন প্রায় 12 লক্ষ টেস্ট হয়, যার 60%ই অ্যান্টিজেন ভিত্তিক। তো আমাদের দেশে যেহেতু আরটিপিসিআর ছাড়া আর কোনো টেস্ট ছিল না, সেজন্য এই টেস্টটি সহজলভ্য করা বা সবার কাছে পৌঁছে দেওয়া, দ্রুত করা, এগুলোর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল। তো সেটি দূর করার জন্য এটি একটি পদক্ষেপ, ভালো পদক্ষেপ, আমরা এটাকে স্বাগত জানাই। তবে আসলে এই যে সরকারের যে বক্তব্য, সেখানে স্পষ্ট হয়েছে যে নীতিমালাটির কথা বলেছেন একটু আগে আপনাদের প্রতিবেদক মহোদয়, আসলে সেই নীতিমালাটি কিন্তু এখনো অনুমোদিত হয়নি। এটি একটি খণ্ডিত রূপ যে শুধু অ্যান্টিজেন টেস্টে অনুমোদন হয়েছে এবং শুধু তাও সরকারি হাসপাতালে। আসলে এটিকে যদি সত্যিকার অর্থে অর্থবহ করতে হয়, কারণ এটিতে খুব দ্রুত 15 মিনিটের মধ্যে এবং সুলভে, আমাদের ধারণা 1000 টাকার ধারে কাছে মূল্য হবে শুরুতে, আরো কমে যেতে পারে পরে, এই ধরনের একটি টেস্ট, এবং যেটা আরো ছোট ল্যাবে করা যায়, যেখানে এত বায়োসেফটি দরকার হয় না, সুতরাং মানুষের অনেক সুবিধা হবে এবং সেটা যে স্ক্রিনিং টেস্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আমরা আসলে এখন দেখতে চাই যে নীতিমালাটি বলা হয়েছে, যেখানে শুধু অ্যান্টিজেন টেস্ট না, অ্যান্টিবডি টেস্ট, এবং সেটি যে ব্যাপক হারে সেইগুলো যদি ঠিক মতো বাস্তবায়িত হয়, তাহলেই আসলে আমাদেরকে পরিপূর্ণভাবে সফল হবে। আমি একটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে এখন যে টেস্টটি চলছে আরটিপিসিআর টেস্ট আর এই যে অ্যান্টিজেন টেস্ট, এই অ্যান্টিজেন টেস্টের কি কি সুবিধা পাবো আমরা এই বর্তমান প্রচলিত টেস্টের চেয়ে? প্রচলিত টেস্টে সাধারণত আসলে একসঙ্গে অনেকগুলো স্যাম্পল, অর্থাৎ আমরা স্যাম্পল কিন্তু একই, অ্যান্টিজেনের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে যেটা বলে নাক এবং গলা থেকে যে স্যাম্পলটা না হয় সেটাই নিতে হবে, এটি কিন্তু রক্ত থেকে করা যাবে না। কিন্তু এই স্যাম্পলটা প্রসেসিং পিরিয়ড একটু কমে যায়, আর এখানে অল্প করে, মানে আপনার দ্রুত 15 মিনিটে, এবং সেটা ক্ষেত্র বিশেষে একদম মিনিটে 5 মিনিটের মধ্যেও যেটাকে বলে র্যাপিড টেস্ট, সেটারও ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দ্রুত একটা, ধরুন এখনই একটা রোগীকে ভর্তি করতে হবে, একটা অপারেশন করতে হবে, এখন আরটিপিসিআর এ সাধারণত আমরা 48টা বা 96টা টেস্টকে একসাথে করে এক ধরনের টেস্টিং প্রক্রিয়া একটু জটিল যন্ত্রে না দিলে এটি আসলে করা যায় না, তো বা করলেও কস্ট ইফেক্টিভ হবে না। তো সেই জন্য আমাদের প্রথম কথা হলো এটি দ্রুত, এটি কস্ট কম, কিন্তু সীমাবদ্ধতাও জানতে হবে। সীমাবদ্ধতা হচ্ছে অন্যটির তুলনায় এটিতে যেটাকে বলা হয় ফলস নেগেটিভের সম্ভাবনা একটু বেশি হয়, কিন্তু ফলস নেগেটিভ গুলোকে সেজন্য নীতিমালা যেটা করা হয়, সেখানে বলা হয়েছে যে যদি ফলস নেগেটিভ হয় তাহলে সেটিকে আবার যে কজন, ধরুন 80 জন ফলস পজিটিভ পজিটিভ হলো, পজিটিভ মানে কিন্তু এখানে আর কোনো ভুলের চান্স খুব কম, মানে স্পেসিফিসিটি এই টেস্টটা প্রায় 100%, কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে এটা আরটিপিসিআর আবার কনফার্ম করতে বলা হয়। এটা হচ্ছে খানিকটা, আপনাকে যদি উদাহরণ বলি, যে আপনি যখন এয়ারপোর্টে ঢোকেন তখন ব্যাগেজ স্ক্রিনিং যেটা হয়, প্রথম স্ক্রিনিংটা কিন্তু অত জটিল করা হয় না, কিন্তু এই স্ক্রিনিংটা তো কিন্তু অনেক কিছু আটকে যায় প্রথমে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে বডি তল্লাশি লাগতে পারে, যখন প্লেনে উঠছেন তখন নানান ধরনের আরো ব্যাগ খুলে আরো তল্লাশি লাগতে পারে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে এই যখন মহামারীর পিরিয়ডে আমরা যদি বলি যে না, এটাতে ভুলের চান্স আছে তাই করব না,
তাহলে এয়ারপোর্টে প্রথমে ওটার ভুলের চান্স থাকে, কিন্তু করি কেন? তো এই মহামারীতে এই ধরনের টেস্ট মহা উপকারী। হ্যাঁ, এটা সর্বদেশে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটু দেরিতে হলো এটা স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদেরকে এই পরিপূর্ণ নীতিমালার ভিত্তিতে না করলে, এই যে সরকারি করলাম বেসরকারি করলাম না, এগুলো খণ্ডিত প্রয়াসটা কাজে দিবে, কিন্তু ততটা কাজে দিবে না। আর তার সাথে অ্যান্টিবডি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী আপনাকে। অক্টোবর নভেম্বর থেকে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন সরকার প্রধান। ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ সময়ে জনসমাগমে মাস্ক ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া জোহর ও মাগরিবের নামাজের সময় মাস্ক পরা নিয়ে সচেতন করারও তাগিদ দেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, দ্বিতীয় দফা করোনা সংক্রমণের আশঙ্কায় প্রস্তুতি ও পরিকল্পনা নিতে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে আন্তঃমন্ত্রণালয় সভা। এদিকে মেডিকেল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায়। এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন 2020-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দেশে করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 27 এবং নারী 13 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট প্রাণহানি হল 4,979 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশে 99টি পরীক্ষাগারে নতুন 13,053 নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে 1,705 জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হল 3,50,621 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.06। এদিকে সুস্থ হয়েছেন আরও 2,152 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 2,58,717 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 73.79। সাশ্রয়ী মূল্যে সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশের পক্ষে তিনি এ আহ্বান জানাবেন। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও জোরালো করার তাগিদ থাকবে প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এরই মধ্যে শুরু হয়েছে সাধারণ পরিষদের 75তম অধিবেশন। করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতিসংঘের ইতিহাসে এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে সদস্য দেশগুলো নিজ নিজ দেশ থেকে সভায় অংশ নিচ্ছেন। 22 সেপ্টেম্বর থেকে শীর্ষ বৈঠক। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বাংলাদেশের প্রস্তুতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি জানান, 26 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। এতে প্রাধান্য পাবে করোনা মোকাবেলায় বিশ্ববাসীর সম্মিলিত প্রচেষ্টার আবশ্যকতা, ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষা, করোনায় অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলা এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপরেও জোর দিবেন তিনি। আমরা চাই যে নো ওয়ান ইজ লেফট, সবাই সমানভাবে পাবে। আপনি কিছু অ্যাড করবেন? হ্যাঁ, অবশ্যই থাকবে। এই ব্যাপারে তো আমরা খুব স্ট্রেইট, এবং এটা নিয়ে আপনাদের আগেও আমরা বলেছি যে আমরা এই ভ্যাকসিন সবার জন্য অ্যাভেলেবল এট অ্যাফোর্ডেবল প্রাইসে সেটা আমরা নিশ্চিত করব। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশে 5 দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ জানাবেন তিনি। পরপর অনেকগুলো প্রস্তাব পেশ করেছেন এবং এর প্রেক্ষিতে কি কি কাজ হয়েছে দেখেন, আমি বলবো না যে সফল হয় নাই, প্রসেসটা চলছে এবং আগামীতে কি কি করলে পরে আমরা এই প্রসেসের আপনার সাফল্যটা দেখতে পারি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেইখানে তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তন, অভিবাসী শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, শিশুর স্বাস্থ্য ও তাদের অধিকার, শান্তি রক্ষা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালেকের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম শহীদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আব্দুল মালেকের আইনজীবী জানিয়েছেন, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।
অষ্টম শ্রেণী পাস আব্দুল মালেক স্বাস্থ্য অধিদপ্তরের ৩য় শ্রেণীর কর্মচারী। একই সঙ্গে ১৭ বছর ধরে অধিদপ্তরের গাড়ি চালক সমিতির সভাপতির দায়িত্বও মালেক। বিপুল পরিমাণ সম্পদের মালিক। অভিযোগ রয়েছে অধিদপ্তরের ৩য় এবং ৪র্থ শ্রেণীর নিয়োগ পদোন্নতি নিয়ন্ত্রণ করতেন তিনি। রোববার আইনশৃঙ্খলা বাহিনী তুরাগের কামারপাড়ার হাজি কমপ্লেক্স নামে তার ৭তলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১.৫ লাখ টাকার জাল নোট, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। পরে র্যাব তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে ২টি মামলা করে তার বিরুদ্ধে। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে ২ মামলায় ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এই যে জাল টাকাগুলি তার উৎস কোথায় এবং এর সঙ্গে কারা কারা জড়িত আছে এগুলো উদ্ঘাটনের প্রয়োজন এবং একইভাবে অস্ত্র মামলাটি যে তার কাছ থেকে পাওয়া গেছে সেটা উৎসটা কোথায় এবং এই অস্ত্র মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের দরকার। ২ মামলায় ৪০ দিন। আব্দুল মালিকের বয়স ও অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে রিমান্ডে না দিয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তা নামঞ্জুর করেন আদালত। আমরা মনে করি যে টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেট। আমরা ন্যায় বিচারের সাথে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালতের এই আদেশে ন্যায় বিচার পাইনি। আমরা বিজ্ঞ আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। বেশ কয়েকটি বহুতল ভবন ছাড়াও উত্তরার দক্ষিণ রাজাবাড়িতে নিজের একতলা বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে ছেলের নামে ডেইরি ফার্ম করেছেন আব্দুল মালেক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়ি চালক আব্দুল মালেক সহ স্বাস্থ্য অধিদপ্তরের ৪৫ কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক প্রধান কার্যালয়ের সামনে কথা জানান কমিশন সচিব দিলওয়ার বখত। তিনি জানান, গত বছর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মোট ৭৫ জনের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৬ সেপ্টেম্বর মালেক সহ মোট ২০ জনের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মালেক ও তার স্ত্রীর নামে ঢাকায় ৭টি প্লট এবং এসব প্লটে ৪টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। দুদক সচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে একদল কর্মকর্তা কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে এমন অভিযোগের ভিত্তিতে ২০১৯ সাল থেকে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে রোববার গ্রেপ্তার করে র্যাব। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ অর্থ অর্জন করে তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই ধরনের একটি অভিযোগের অনুসন্ধানের জন্য এই টিমটি গঠন করা হয়েছিল। মানব পাচার মামলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তুরাগ থানা পুলিশের করা ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় ইভান কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মানব পাচার চক্রের মূল হোতা আন্তর্জাতিক দালাল চক্রের সাথে আর কারা জড়িত তা জানার জন্য ইভানকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। গত ১১ সেপ্টেম্বর ইভান শাহরিয়ার সোহাগকে গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, নাচ শেখানো এবং বিদেশে অনুষ্ঠান করানোর নামে দীর্ঘদিন ধরে বাংলাদেশি তরুণীদের দুবাই সহ বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন। নারায়ণগঞ্জের তল্লা এলাকার বায়তুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের সাময়িক বহিষ্কৃত ৮ কর্মকর্তা কর্মচারী জামিন মঞ্জুর করেছেন আদালত। দুদিনের রিমান্ড শেষে দুপুরে তাদের আদালতে তোলা হয়। মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগে গত শনিবার ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে এই ৮ জনকে গ্রেপ্তার করে সিআইডি। এদিকে আজ সকালে এই ঘটনায় নিহতদের স্বজনরা সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। গেল ৪ সেপ্টেম্বর বায়তুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ ৩৭ জনের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার জালিয়াতি করে জামিন নেয়ার পর তা বাতিল করেছে হাইকোর্ট। আসামির আইনজীবী জানান, চুয়াডাঙ্গা আদালতের রায় জালিয়াতির সন্দেহ হলে তিনি অনুসন্ধান করেন। পরে জামিন আবেদনের নথিতে অস্ত্রের ধরন বদলের প্রমাণ পাওয়া যায়। অস্ত্র মামলায় ২ বছর আগে আব্দুস সাত্তারকে ১৭ বছরের কারাদণ্ড দেয় চুয়াডাঙ্গার আদালত। পরে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে
গত 15 সেপ্টেম্বর জামিন পায় সে। আসামির বিরুদ্ধে মূল অভিযোগ ছিল বিদেশি পিস্তল ও গুলি পাওয়া যায় তার কাছ থেকে, কিন্তু জামিন আবেদনের সাথে দেয়া নথিতে বলা হয় চাইনিজ কুড়াল পাওয়া গেছে। আসামির আইনজীবী শেখ আতিয়ার রহমান জানান, জালিয়াতির বিষয়টি সন্দেহ হলে 3 আইনজীবীকে চুয়াডাঙ্গায় অনুসন্ধানের জন্য পাঠানো হয়। পরে তারা নিশ্চিত হন জামিনের নথিতে বিচারিক আদালতের রায় জালিয়াতি করা হয়েছে। ক্লার্ক সোহেল রানা ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা দুটি মামলা আমার কাছে দেয়। সে জানায় মামলা দুটি সে ঝিনাইদহ জেলা কারাগারে কারারক্ষী বিশ্বদূর কাছ থেকে পেয়েছে। যেহেতু ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার মামলা একই ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত, তোমরা চুয়াডাঙ্গা গিয়ে ওই মামলা সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসো। আসামির কাছে অস্ত্র গুলি পাওয়া যায় এবং 2 বছর আগে সাজা হয়েছে। পরে শুনানি নিয়ে আসামি আব্দুস সত্তারকে দেয়া জামিন বাতিল করে আদালত। নিশ্চিত হওয়া যায় তর্কিত রায়টি ম্যানিপুলেটেড। শুক্র শনিবার বন্ধ থাকায় রবিবার 20 তারিখ সকালে আমি এক দরখাস্ত দিয়ে বিষয়টি আদালতের নজরে আনি এবং মধ্যে 21 তারিখ উহা লিস্টে আসে। বিজ্ঞ আদালত 15 তারিখের আদেশ রিকল করেন এবং কোর্টের ডিএজিকে বিষয়টি খোঁজ খবর নিতে বলেন এবং আগামী 30/9 তারিখ আদেশের জন্য ধার্য করেন। এর আগে রোববার একই আইনজীবীর ঝিনাইদহের একটি ধর্ষণ মামলায় রায় জালিয়াতি ধরা পড়ে। পরে রায় জালিয়াতির সঙ্গে জড়িত 4 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে রেজিস্ট্রারকে নির্দেশ দেয় হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ দেশে ঢুকেছে পেঁয়াজবাহী 4টি ভারতীয় ট্রাক। এ নিয়ে 3 দিনে এই বন্দর দিয়ে দেশে এসেছে 40টি পেঁয়াজের ট্রাক। ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বিকেলে আসা ওই ট্রাকগুলোতে আছে 100 মেট্রিক টন পেঁয়াজ। এদিকে রোববার ভোমরা স্থলবন্দর দিয়ে আসা 5টি ট্রাকের 108 টন পেঁয়াজের অর্ধেকই নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা। এর আগে 19 সেপ্টেম্বর আগের এলসি করা 722 টন পেঁয়াজ নিয়ে 31টি ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। এদিকে অনুমতিপত্র না পাওয়ায় রোববার হিলি স্থলবন্দরে কোনো ট্রাক প্রবেশ করেনি। বন্দরের ওপারে আটকে আছে পেঁয়াজবাহী প্রায় 200 ট্রাক। এছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়েও বাংলাদেশে ঢুকতে পারেনি ভারতের কোনো পেঁয়াজবাহী ট্রাক। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, এর আগে ভোমরা স্থলবন্দর দিয়ে যে পেঁয়াজগুলো এসেছিল তার অর্ধেকই নষ্ট হয়ে গেছে। আজকে যেগুলো এসেছে সেগুলি নিয়ে এরকম কোনো অভিযোগ পেয়েছেন কিনা আপনি? আসলে যে পেঁয়াজগুলো আসছে দিনে দিনে তার অবস্থার অবনতি হচ্ছে। অর্থাৎ গত শনিবারে যে পেঁয়াজগুলো এসেছিল সেই তুলনায় গতকালকে যে পেঁয়াজগুলো এসেছে সেগুলো কিন্তু আরো খারাপ অবস্থা, এবং আজকে যেগুলো এসেছে তার আরো বেশি খারাপ অবস্থা। আপনি জানেন এ পর্যন্ত 930 মেট্রিক টন পেঁয়াজ ভোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ভোমরা সীমান্তে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই যে পেঁয়াজ প্রবেশ করেছে আজকে 4 ট্রাক, গতকালকে 5 ট্রাক এবং তার আগের দিনকে 31 ট্রাক, এই মোট 40 ট্রাক পেঁয়াজ প্রবেশ করেছে। তো ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে এই সমস্ত পেঁয়াজ যত দিন যাবে তত কিন্তু বেশি অবনতি হবে। অর্থাৎ আমরা প্রথমে যেদিনকে 31 ট্রাক পেঁয়াজ আসলো, ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে 40 থেকে 45% পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে গেছে। গতকালকে যারা আসছিলেন তারা কিন্তু আরো 5% বাড়িয়ে বলছেন, এবং আজকে যে সমস্ত পেঁয়াজ আসছে আরো কিন্তু কমপক্ষে 5% নষ্ট হয়ে গেছে, পচে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। আপনি জানেন যে ভোজাডাঙ্গা স্থল বন্দরে কিন্তু 253 ট্রাক পেঁয়াজ আটকে ছিল, বাংলাদেশে প্রবেশের অবস্থায় ছিল, কিন্তু আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে এই 40টি ছাড়া আর 70 থেকে 80টি ট্রাক পেঁয়াজ সেখানে রয়েছে। এছাড়া অন্যান্য যেসব পেঁয়াজবাহী ট্রাক সেগুলো কিন্তু তাদের স্ব গন্তব্যে ফিরে গিয়েছে, কারণ হচ্ছে গরমে যতই দিন যাচ্ছে ততই কিন্তু পেঁয়াজ পচে যাচ্ছে। এবং ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে এই লিও, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে কেন ভেঙে ভেঙে, অর্থাৎ একদিন 31, একদিন 5, একদিন 4 এভাবে কেন আসছে, আর কতগুলোই বা আসতে পারে। তবে তারা তো আসলে নিশ্চয়তা দিয়ে কিছু বলছেন না। তারা বলছেন যে তারা যেটা শুনেছেন সেটা হলো যে লিও যাদের করা নেই সেই সমস্ত ক্যান্সেল করা ছিল, লিও যাদের করা ছিল এবং যেগুলো ক্যান্সেল করা হয়েছিল সেইগুলোই আবার বিশেষ বিবেচনায় সেই লিওগুলো উজ্জীবিত করে কিন্তু এই ট্রাকগুলো ঢোকানো হচ্ছে। এবং এই যে সমস্ত ট্রাক সেখানে আটকে আছে সেখান থেকে আর মাত্র কয়েকটি ট্রাক প্রবেশ করবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কাস্টমস সূত্র থেকেও আমাদেরকে সেভাবে জানানো হয়েছে। এছাড়া এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ কিন্তু পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকারক হচ্ছে। আপনি জানেন যে ভোমরা থেকে আধা কিলোমিটার থেকে আরম্ভ করে 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ভোমরা খুলনা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের 2 ধারে কিন্তু এই পচা পেঁয়াজ ফেলে সেখানে পরিবেশ নষ্ট হচ্ছে,
গন্ধময় পরিবেশ কিন্তু সেখানে তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয়রা বলছেন যে এই সমস্ত পেঁয়াজ আসলে এইভাবে রাস্তার ধারে যত্রতভাবে না ফেলে এই পেঁয়াজগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলে অন্তত পরিবেশটা রক্ষা করা হোক। আর দামের কথা যদি আমি আপনাকে বলি, তাহলে আসলে এই সমস্ত পেঁয়াজ কিন্তু কেনা $400 থেকে $450 মধ্যেই, মার্কিন ডলারের মধ্যেই পার মেট্রিক টন। আবুল কাশেম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে বাকিতে পেঁয়াজ আমদানির ঋণপত্র বা এলসি খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত বাকিতে এলসি খুলে পেঁয়াজ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এই সিদ্ধান্ত চলতি বছর 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত বাজারে নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে 17 সেপ্টেম্বর ব্যাংকগুলোকে পেঁয়াজ আমদানির এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এসআর গ্রুপের মালিকানাধীন দুটি হাইওয়ে রেস্টুরেন্টের বিক্রির তথ্য গোপনের মাধ্যমে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছেন ভ্যাট গোয়েন্দারা। গত 14 সেপ্টেম্বর ভ্যাট গোয়েন্দাদের দল অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক হিসাবের কাগজপত্র জব্দ করেন। প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি 2017 থেকে জুলাই 2020 পর্যন্ত 3.5 বছরে ফুড ভিলেজ প্লাস রেস্টুরেন্টে বিক্রি দেখিয়েছে 23 কোটি 1 লাখ টাকা, আর বিপরীতে ভ্যাট পরিশোধ করেছে 2 কোটি 52 লাখ টাকা। কিন্তু জব্দকৃত কাগজে দেখা যায় প্রকৃত বিক্রির পরিমাণ 123 কোটি 30 লাখ টাকা। অন্যদিকে একই গ্রুপের মালিকানাধীন ফুড ভিলেজ ফেব্রুয়ারি 2017 থেকে জুন 2020 পর্যন্ত মাসিক ভ্যাট রিটার্নে বিক্রি দেখিয়েছে 23 কোটি 88 লাখ টাকা। এতে ভ্যাট দেওয়া হয়েছে 2 কোটি 51 লাখ টাকা। এই রেস্টুরেন্টেও বিক্রির তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। আবারও 3 ফরম্যাটে নিয়মিত হতে চান মুস্তাফিজ। ইনসুইং এর কৌশল রপ্তে চলছে কঠোর অনুশীলন। জমে থাকা 5 বছরের পুরস্কার বুঝিয়ে দিল বাফুফে। নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য নয়, দাবি সালাম মুর্শেদের। টেস্ট খেলতে চান না মুস্তাফিজুর রহমান, এমন গুঞ্জন আছে। তবে সমালোচকদের কথায় কান দিচ্ছেন না টাইগার পেস বিস্ময়। রঙিন পোশাকে অপরিহার্য মুস্তাফিজ টেস্টেও ধারাবাহিক হতে চান। বোলিং কোচ ওটিস গিবসনের পরামর্শ মেনে বোলিংয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন প্রতিনিয়ত। ইনসুইংয়ের কৌশল রপ্ত করতে চলছে কঠোর অনুশীলন। বিস্ময় নিয়ে মুস্তাফিজের উত্থান। জাতীয় দল কিংবা আইপিএল সব জায়গায় ছিলেন অপ্রতিরোধ্য, কিন্তু সময়ের সাথে ঘোর কাটতে সময়ও লাগেনি। ইনজুরির সাথে ধার কমেছে, শুরুর ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় সমালোচনা শুনতে হয়েছে। অভিযোগ উঠেছিল টেস্ট খেলতে আগ্রহী নন তিনি, কিন্তু টাইগার পেসার ওসবে কান দেননি। লাল বলে ক্রিকেটে নিচ্ছেন মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কি কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করছি। ওটিস গিবসন দায়িত্ব নিয়েছেন জানুয়ারিতে। টাইগার পেস ইউনিট নিয়ে কাজ করেছেন পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজে। এরপর করোনা বিরতিতে মুস্তাফিজ, রুবেল, সাইফুদ্দিনদের নিয়ে কাজ করা হয়নি। অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে পুরোদমে কাজ করছেন সাবেক ক্যারিবীয় পেসার। এই সুযোগে লঙ্কা যাওয়ার আগে নিখুঁত হওয়ার চেষ্টা মুস্তাফিজের। করোনার আগে গিবসন আমার কিছু গ্রিপ দেখাই দিয়েছিল কীভাবে কী করলে ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনও আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। শততম টেস্ট জয়ে আগুনে বলিয়ে কলম্বো জয় করেছিলেন মুস্তাফিজ। 3 বছর পর আবারও ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপে যাওয়ার অপেক্ষায় টাইগাররা। এবারও মুস্তাফিজের সার্ভিসে টেস্ট জয়ের লক্ষ্য টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসোলেশনে থাকা ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বিসিবি। সোমবার মিরপুর একাডেমির নেটে আলাদাভাবে অনুশীলন করেছেন সাইফুদ্দিন, খালেদ, নাইমরা। অন্যদিকে স্টেডিয়ামে দলীয় অনুশীলনে ফিল্ডিং, ক্যাচিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে কোচিং স্টাফ।
এই ডিপার্টমেন্টে উন্নতির লক্ষ্যে নতুন নতুন কৌশল শেখাচ্ছেন ট্রেনার নিকলি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। বিসিবি একাডেমি ভবনের ছাদে একাকী স্কিপিং করছেন নাইম। ঘণ্টা পেরোলেও অনুশীলনে মনোযোগের ঘাটতি নেই এতটুকু। সবার সাথে যে অনুশীলনে মানা, যে দুই ক্রিকেটারের মাঝে করোনা উপসর্গ আছে তাদের সংস্পর্শে এসেছিলেন এই স্পিনার। শুধু নাইমই নন, বাকিদেরকেও রাখা হয়েছে আলাদা, কেউ একাডেমিতে কেউ বা বাসায়। মিরপুরে থাকার একটা সুবিধা অবশ্য পাচ্ছেন ক্রিকেটাররা। যারা আইসোলেশনে আছেন তারা আলাদা করে অনুশীলন করতে পারছেন। সাইফুদ্দিন, খালেদ হাসানও ঝালিয়ে নিয়েছেন একাডেমির নেটে। করোনা পরীক্ষার ফল আসার পর হোটেলে উঠবেন বাকিরা। ওদিকে হোম অফ ক্রিকেটে দ্বিতীয় দিনের মতো 16 ক্রিকেটারের ব্যস্ততা। রায়ান কুক ও নিকলির অধীনে ফিল্ডিং নিয়ে বাড়তি সিরিয়াস সবাই। গেল একটা বছর আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থতার পেছনে বড় কারণ ফিল্ডিং। বিশ্বকাপের পর রায়ান কুককে বাদ দেওয়ার কথা উঠেছিল জোরে সোরে, সেটাই পুষিয়ে দেওয়ার চেষ্টা। ক্রিকেটারদের নতুন নতুন কৌশলে শেখানো হচ্ছে ক্যাচিং ও ফিল্ডিং। শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মুশফিক মাহমুদুল্লাহরা। ক্যাচিং, রানিং বিটুইন দ্য উইকেট, স্পিডি ফিল্ডিংয়ের জন্য দরকার দুর্দান্ত ফিটনেস। ব্যাটিং বোলিংয়ের হিসেবেও গেল 2 বছর ভালো যায়নি বাংলাদেশের। খেলার বাইরে থাকায় অবস্থা বোঝা কঠিন। ব্যাটিং পরামর্শক না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। আবার স্পিন বোলিং কোচ ভিক্টোরিও এখনও ফেরেননি। সব দায়িত্ব তাই নিতে হচ্ছে ডমিঙ্গো ও গিবসনকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগ গেল 5 বছরে জমে থাকা বিভিন্ন টুর্নামেন্টের ট্রফি একসাথে বুঝিয়ে দিয়েছে বাফুফে। নির্বাচনের আগে এই আয়োজন ভোটের লড়াইয়ে প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ উঠেছে। তবে বাফুফে বলছে নিয়মের মধ্য থেকেই আয়োজন সম্পন্ন করেছে তারা, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আব্দুস সালাম মুর্শেদের। করোনা ঝুঁকি উপেক্ষা করে বাফুফে প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ। ফেডারেশন কর্তাদের ভিড়, ছিলেন পেশাদার সহ বিভিন্ন স্তরের ক্লাব প্রতিনিধিরাও। উপলক্ষ গেল 5 বছর জমে থাকা পুরস্কার বুঝিয়ে দেয়া। বিকেএসপিকে পুরস্কার দিচ্ছেন মাহফুজ আক্তার, কেউ আমরা একটু জোরে করতালি দেই। কিন্তু নির্বাচনের ঠিক আগে এমন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠছে। পুরস্কার বিতরণের ফাঁকেই সরাসরি ভোট চাইতে দেখা গেছে প্রার্থীদের। অতিথি হিসেবে আয়োজনে উপস্থিত ছিলেন বেশ কজন কাউন্সিলর। আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আপনারা যদি ভালো কাজ করে থাকেন, আপনি যদি যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে আমাদের সম্মানিত ডেলিগেট যারা আছেন ক্লাব, জেলা এবং বিভাগ, অবশ্যই তারা আপনাকে ভালোবাসা, আপনাদের তাদের ম্যান্ডেট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করবেন। এই আয়োজন নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে কিনা এমন অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বাফুফে কর্তারা। আপনি যদি বলছেন এটা আপনার মন গড়া কথা বলেছেন, আমি এই জায়গায় কোনোভাবেই নির্বাচনী কোনো আচরণবিধি কথা আমি বলি নাই। আমি শুধু এইটুকু বলেছি যে আমার এক বন্ধুবর যারা এই নির্বাহী কমিটিতে আছেন এখনও, তারা কিছু কথা আপনাদের মাধ্যমে শুনেছি, সেইটি আপনাদের মাধ্যমে আমি উত্তরটা দিচ্ছি। দেরিতে হলেও পুরস্কার হাতে পাওয়ায় উচ্ছ্বাসের সঙ্গে আক্ষেপও আছে। ট্রফি পেলাম কিন্তু আনন্দ পেলাম না, কারণ এই ট্রফি যারা জয় করেছে 5 জন প্লেয়ার জাতীয় দলে খেলে, রবিউল, আব্দুল, সুফিল, জাফর ও আরিফ, এরা 5 জন জাতীয় দলে খেলে। ওরা যদি থাকতো আজকে আমাদের আনন্দের সীমা থাকতো না। শরীরের ঘাম শুকানোর আগে আমরা আমাদের প্রাপ্তি পুরস্কারটা, ট্রফিটা পাচ্ছি, ওইটার যে আনন্দ সেটা এখানে হওয়ার মতো সিচুয়েশন, পরিবেশ নাই। গেল 5 বছরে সব মিলিয়ে 23টি ট্রফি হস্তান্তর করেছে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগের চুক্তির 25% পারিশ্রমিকে খেলতে হবে নতুন মৌসুম। ক্লাবগুলোকে খুশি করতে নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত বাফুফের। ফুটবলারদের কেউ কেউ সেই প্রশ্ন তুলেছেন। তবে ক্লাব কর্মকর্তারা বলছেন কারো স্বার্থ হাসিলের জন্য নয়, ফুটবলার, ক্লাব দুপক্ষের কথা মাথায় রেখেই সব ঠিক করা হয়েছে। এদিকে লীগ কমিটির একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে চান ফুটবলাররা। মৌসুম শুরুর দাবি নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে দেখা করেছেন। লীগ কমিটির সঙ্গেও সভা করেছেন মামুনুলরা। প্রত্যাশা ছিল পারিশ্রমিক ইস্যুতে এগিয়ে আসবে ফেডারেশন, রক্ষা হবে ক্লাব, ফুটবলার দুপক্ষের স্বার্থ। তবে পারিশ্রমিক ইস্যুতে সিদ্ধান্ত গেছে ক্লাবগুলোর পক্ষে। জানানো হয়েছে আগের চুক্তির 25% দিয়ে খেলতে হবে নতুন মৌসুম।
সেটাও নাকি দেওয়া হবে 4 কিস্তিতে। কথা উঠেছে নির্বাচনের আগে ক্লাবগুলোকে খুশি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে পেশাদার লীগ কমিটি। ফুটবলাররা হয়েছেন বলির পাঠা। তবে অযৌক্তিক এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন ক্লাব কর্তারা। ফুটবলাররা এতে অসন্তুষ্ট হওয়া অন্তত উচিত না বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে, কারণ সবাইকে আসলে বাস্তবতাটুকু বুঝতে হবে। এখন আপনি প্রেশার দিয়ে যদি বলেন যে ওটা দিতে হবে, এটাও কিন্তু আপনাকে বিবেচনা আনতে হবে যে এই মুহূর্তে ক্লাবগুলো সেই সামর্থ্যটুকু আছে কিনা। ক্লাবগুলো যদি বেশি প্রেশার ক্রিয়েট করা হয়, ক্লাবগুলো কিন্তু মাঠে নামতে পারবে না। কারণ আমাকে যদি বলা হয় যে না শুরুতে 50% 60% পে করতে হবে, আমার অনেক চিন্তার ব্যাপার আছে। শুধুমাত্র আমি না, আমার সাথে যেই ক্লাবগুলো আছে সবাই একই ধরনের চিন্তা ভাবনা করবে। বাফুফের নির্বাচন 3 অক্টোবর। তার আগেই দেনা পাওনা নিয়ে সালাউদ্দিনের সাথে দেখা করতে চান ফুটবলাররা। ক্লাব কর্তারা বলছেন পারিশ্রমিক ইস্যুর সমাধান হয়ে যাবে সমঝোতার মাধ্যমে। প্রত্যেকটা ক্লাবই যারা ব্যবস্থাপনার সাথে জড়িত তারা নিঃসন্দেহে প্লেয়ারদের সুখ দুঃখের অংশীদার হবেন এবং তাদের সুখ দুঃখগুলো বুঝবেন, তাদের অসুবিধাগুলো বুঝবেন। এটা সম্মিলিত সিদ্ধান্ত কিংবা বাফুফে থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমার মনে হয় এক্ষেত্রে যৌক্তিক হবে না। আমরা আশা করব তাদেরকে খুশি রেখে, যাতে একটা স্বাভাবিক একটা বিবেক বিবেচনা করে আমরা তাদেরকে নিয়েই আমরা আমাদের লিগটা শুরু করব। আমরা মনে করি তারা আমাদেরকে যদি ভালো খেলা উপহার দিতে পারে, আমরা অবশ্যই তাদেরকে ঠকাবো না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। সিনেমা প্রেমীদের জন্য সুখবর। করোনা পরিস্থিতির অবনতি না হলে 16 অক্টোবর খুলছে প্রেক্ষাগৃহ। 6 মাস বন্ধ থাকার পর দর্শক শ্রোতার কোলাহলে মুখরিত হতে যাচ্ছে সিনেমা হলগুলো। তবে শর্ত থাকছে করোনার স্বাস্থ্যবিধি মানার। এছাড়াও বন্ধ সিনেমা হল চালু, পুরনো হল আধুনিকায়ন এবং নতুন হল নির্মাণে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণের জন্য তহবিল গঠন করছে সরকার। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হবে 35,000 সৌদি প্রবাসীর। করোনার জন্য সাময়িক বন্ধ থাকার পর 23 সেপ্টেম্বর থেকে চালু হবে শুধু সৌদি এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট। এই টিকিট না পেয়ে সোমবার রাজধানীতে হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকা পড়েছেন লক্ষাধিক সৌদি প্রবাসী। কর্মস্থলে ফিরতে টিকিটের জন্য বেশ কয়েকদিন যাবৎ চেষ্টা করছেন তারা। সোমবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে টিকিটের দাবিতে বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। প্রায় ঘণ্টাখানেক পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রবাসীরা জানান, সময়মতো সৌদি আরব পৌঁছাতে না পারলে চাকরি হারাবেন অনেকে। বলছে তারা টোকেন দিয়েছে সামনের মাসে, তো আমাদের বিষয় এই মাসের আর 10 দিন বাকি আছে। আমাদের লক্ষ লক্ষ পরিবার নিয়ে, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কি করি? আমাদের তো কেউ দেখে নাই, আমাদের তো সরকার আমাদের কোনো খোঁজ খবর নেই নাই। 30 তারিখে আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আমরা 30,000 প্রবাসী আমরা কোথায় যাব? আমাদের ফ্যামিলির দায়ভার কে নেবে? করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি এয়ারলাইন্স। তাই সাময়িক টিকিট সংকট দেখা দিয়েছে বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আমার হাতে আছে 70,000 প্রবাসী ভাই, আর আমার কাছে সিট আছে 800। এই জিনিসটা আপনারা বুঝেন, এটা আমরা দুনিয়ার এখন কোথাও থেকে কিন্তু সৌদি আরবে আপনাদের মতো লোক যাওয়া শুরু করেনি। আপনারা দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইটটাই বোধহয় আল্লাহ যদি দেয় 23 তারিখে যদি যায় ফার্স্ট ফ্লাইট যাবে। করোনার কারণে কয়েক মাস ফ্লাইট বন্ধ রাখার পর সম্প্রতি ঢাকায় আবারও ফ্লাইট শুরুর সিদ্ধান্ত নিয়েছিল সৌদি এয়ারলাইন্স। ওই সিদ্ধান্ত অনুযায়ী 23 সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট শুরুর কথা ছিল, কিন্তু তা থেকে সরে এসে পরিচালনা করবে চার্টার্ড ফ্লাইট। তবে বিমান বাংলাদেশ কবে থেকে সৌদি আরবে চার্টার্ড ফ্লাইট চালু করবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাদ বাগান থাকলে হোল্ডিং ট্যাক্স 10% মওকুফের নীতিমালা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সাথে যাদের বারান্দায় গাছ থাকবে তাদেরও কিছু কর মওকুফের কথা ভাবছে সংস্থাটি। উত্তর ঢাকার মেয়র বলছেন, খুব দ্রুতই পরিবেশ মন্ত্রণালয়ের নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করা হবে। নগরীতে সবুজায়ন বাড়াতে
এমন উদ্যোগ জানিয়েছেন আতিকুল ইসলাম। মিরপুরের বাসিন্দা কামাল উদ্দিন বাসার ছাদে 1500 স্কয়ার ফুট জায়গায় গড়ে তুলেছেন বাগান। প্রথম দিকে শখ থেকে শুরু করলেও এখন চাহিদা মিটছে ফল ও সবজির। বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রয়েছে তার। কল্যাণপুরে থাকেন নাসিম, তিনিও গড়ে তুলেছেন ছাদ বাগান। দিন যত যাচ্ছে রাজধানীতে বাড়ছে ছাদ বাগানের সংখ্যা। এসব বৃক্ষপ্রেমীদের জন্য সুখবর দিচ্ছে ঢাকা উত্তর সিটি। 10% হোল্ডিং ট্যাক্স মওকুফের নীতিমালা করতে যাচ্ছে সংস্থাটি। যারা বাগান করার খুব একটা আগ্রহী না তারাও হতে পারে, আর কিছুটা অর্থনৈতিক সাশ্রয়তা হবে, যার জন্য এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি। মানুষ এটাকে অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং একই সাথে পরিবেশ দূষণ সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। উত্তর ঢাকার মেয়র বলছেন খুব দ্রুতই পরিবেশ মন্ত্রণালয়, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে। তাদের সুপারিশ অনুযায়ী করা হবে কর মওকুফ। প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আপনি জানেন যে সমিতি আছে, কিন্তু সমিতি যদি মিলে যদি কাজ যদি করে তাহলে সেইভাবে এটা নীতিমালার মধ্যেই কিন্তু চলে আসবে যে ওখানে 18টা ফ্ল্যাটই পাবে নাকি টোটালটার ধরে আমরা একটা ট্যাক্স মওকুফ করে দিব। শুধু ছাদ বাগান নয়, যাদের বারান্দায় গাছ থাকবে তাদেরকেও উৎসাহিত করার পরিকল্পনা করা হচ্ছে। বারান্দায় গাছের জন্যও কর মওকুফের চিন্তা করছে ডিএনসিসি। একটা গাছ লাগাবেন নাকি 100টা গাছ লাগাবেন, কি ধরনের গাছ লাগাবে সেটা একটা নীতিমালা কিন্তু আমরা দিয়ে আমরা প্রসেস কিন্তু কাজটা শুরু করে দিয়েছি। শুধু ছাদে কেন, যদি কোনো বাউন্ডারি ওয়ালে যদি ভার্টিক্যালি যদি কেউ যদি কোনো ধরনের গাছ লাগাতে চায়, সবজি লাগাতে চায়, ওনারাও কিন্তু লাগাতে পারবে। আপনি টবের মধ্যে করতে পারেন, ব্যালকনির মধ্যে করতে পারেন, ওটার জন্য আরেক ধরনের আপনার রিবেট থাকবে, ছাড় থাকবে। ঢাকা উত্তর সিটিতে বাসাবাড়ির সংখ্যা প্রায় 5 লাখ। অপরিকল্পিত আবাসন এবং রাস্তাঘাট নির্মাণের ফলে কমছে উন্মুক্ত স্থান, সেই সঙ্গে পাল্লা দিয়ে কমছে গাছপালা। এতে এই মহানগরীর তাপমাত্রা দিন দিন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে কমছে বিশুদ্ধ অক্সিজেনের যোগান। উত্তর সিটির 10% কর মওকুফের ঘোষণায় ঢাকায় সবুজায়ন বাড়বে মনে করছেন পরিবেশবিদরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রুট পারমিট নেওয়ার সময় পার্কিংয়ের স্থান উল্লেখ করেন বাস মালিক, কিন্তু পরে বেশিরভাগ ক্ষেত্রে বাস রাখা হয় সড়ক দখল করে। এতে চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। বাস মালিকদের দাবি, টার্মিনালে জায়গা না থাকায় সড়কে রাখতে হচ্ছে বাস। আর বিআরটিএ বলছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। রাজধানীর তেজগাঁয়ের কলোনি বাজার সংলগ্ন সড়ক এটি। অবৈধভাবে বাস রাখায় দখল হয়ে গেছে সড়কের 1/3 জায়গা। অনন্যা পরিবহন ঢাকা কিশোরগঞ্জ রুটের এই কোম্পানির বাস মহাখালী বাস টার্মিনালকে পার্কিং স্পট দেখিয়ে রুট পারমিট নিলেও রাখা হচ্ছে তেজগাঁয়ের বিভিন্ন রাস্তায়। রাত্রে অনেক সময় 2 ঘন্টা ঘুরি, জায়গা পাই না, এখানে রাখি, সিকিউরিটির টাকা দিতে হয়, অনেক সময় পুলিশ এখানে দিতেছে। এভাবে তেজগাঁয়ের বিভিন্ন সড়কে পার্কিংয়ের স্থান বানিয়েছে বিভিন্ন কোম্পানির 5 শতাধিক বাস। এতে দখলে শুরু হয়েছে সড়ক, চলাচলে ভোগান্তিতে পড়ছেন এসব সড়ক ব্যবহারকারীরা। স্কুল কলেজে মেয়েদের ছেলে মেয়েদের নিয়ে গেলে ধরনের সমস্যা, রিক্সাতে লাগবো 10 মিনিট, সে জায়গায় আধা ঘন্টার বেলা লাগে। মাঝে মাঝে রোড গাড়িয়া থাকে, জ্যাম থাকে, অনেক সময় রিক্সায় আইলে একটু জ্যাম থাকে রোডের ভিতরে। বাস টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকার কারণেই রাস্তায় বাস পার্কিং করতে হচ্ছে বলে দাবি পরিবহন মালিক সমিতির। পার্কিংয়ের জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়ার দাবিও তাদের। আর পুলিশ বলছে আলোচনা করে দ্রুত অবৈধ পার্কিং করা বাস সরানো হবে। সরাতে রাজি না হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মহাখালী বাস টার্মিনাল তো 1984 সালে তৈরি হয়েছে, সেখানে 250 গাড়ির জন্য এই টার্মিনালটা তৈরি, আর এখন গাড়ি চলে 700-800 সেখান থেকে। এই জন্য গাড়ি রাখার মতো সেখানে কোনো জায়গা নাই। দূরপাল্লার টার্মিনাল যদি শহরের বাইরে নিয়ে তৈরি করে তাহলে সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আগে কথা বলবো যে তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন গাড়িগুলি তাদের মানে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। ঢাকা থেকে দূরপাল্লার বাসেতে স্পষ্ট লেখা থাকে যে তাদের স্টার্টিং এন্ডিং পয়েন্ট স্পষ্ট লেখা থাকবে। অনুমোদিত কোনো জায়গায় তারা পার্কিং করবেন এই সমস্ত বিষয়গুলো তাদের নির্দেশ দেওয়া থাকে, এবং এই বিষয়গুলো যারা মানেন তাদের সাথে নিয়মিতভাবেই তো মামলা হচ্ছে। রুট পারমিট নেওয়ার সময় পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান উল্লেখ করলেও পরে বাস্তবে কেউই মানছেন না। এক্ষেত্রে তদারকিও নেই, ফলে বছরের পর বছর চলছে এই অনিয়ম। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে কপিরাইট আইন চালুর 20 বছরেও তার কঠোর প্রয়োগ ও সচেতনতার অভাবে প্রায় ঘটছে লঙ্ঘন।
বিশেষ করে সংস্কৃতি কর্মীরা বেশি জড়াচ্ছেন মেধা সত্ত্ব নিয়ে নানা জটিলতায়, যার কারণে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন শিল্পী ও নির্মাতারা। পাগল মন গানটির কিছু অংশ অনুমতি ছাড়াই ব্যবহার হয় পাসওয়ার্ড সিনেমায়। সেজন্য নায়ক শাকিব খানের কাছে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠান শিল্পী দিলরুবা খান। পরে 6 লাখ টাকায় বিষয়টি মীমাংসা হয়। সম্প্রতি ব্যান্ড দল মাইলসের 4 সদস্যের বিরুদ্ধেও কপিরাইট লঙ্ঘনের অভিযোগ করেন গীতিকার রনিম। এর আগে 2018 সালে শফিক তুহিনের করা মামলায় জেলও খাটেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কপিরাইট লঙ্ঘনের সাহিত্য, সঙ্গীত, চিত্রকর্ম ও সফটওয়্যারের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 4 বছরের জেল, আর চলচ্চিত্রের ক্ষেত্রে 5 বছর কারাদণ্ডের বিধান আছে। গান বলেন এবং চলচ্চিত্র বলেন, যে কোনো ক্ষেত্রেই মূল যে কপিরাইট ওনার আছে তার পারমিশন ছাড়া কোনোভাবেই এটা বিজনেস পারপাসে ইউজ করা যাবে না। কোনো অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য কোনোভাবে এটা ইউজ করা যাবে না। আমাদের দেশে আসলে এই বিষয়টা খুবই মানা হচ্ছেই না বলা যায়। রিসেন্ট কিছু শিল্পী সমাজে এই বিষয়ে কিছুটা এগিয়ে এসছে। কপিরাইট অফিস বলছে 2019 সালে কপিরাইট নিবন্ধন হয়েছে 3205টি। চলতি বছর এখন পর্যন্ত 1711টি কপিরাইট নিবন্ধন হয়েছে। আমাদের তো সাইড ব্লক কোনো অ্যাক্ট নেই, কিন্তু আমাদের নতুন অ্যাক্টে এটা আমরা ইনক্লুড করেছি যে এই আইনটা পাশ হলে তখন যে কেউ যদি কারো পাইরেটেড কোনো কিছু ওখানে আপলোড করে, কোনো গান হোক, কোনো সিনেমা হোক, কোনো নাটক হোক, সেক্ষেত্রে ওই সাইটটা আমরা ব্লক করে দিতে পারবো। কপিরাইট দাবি করতে অবশ্যই সৃষ্টিকর্মের নিবন্ধন নিতে হবে লেখক, শিল্পী, আলোকচিত্রী সহ সংশ্লিষ্টদের। মৃত্যুর 60 বছর পর পর্যন্ত যার মালিকানা ভোগ করতে পারবেন উত্তরাধিকারীরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাস্থ্যবিধি মেনে আগামী 16 অক্টোবর সিনেমা হল খুলবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে হল মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া বন্ধ সিনেমা হল চালু, পুরনো হল আধুনিকায়ন এবং নতুন হল নির্মাণে ঋণের তহবিল গঠনে প্রধানমন্ত্রীর অনুমোদনের কথাও জানান তথ্যমন্ত্রী। করোনায় 6 মাস বন্ধ থাকার পর সিনেমা হলের পর্দা উঠছে 16 অক্টোবর। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। হল চালাতে হবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে। শর্ত সাপেক্ষে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক থাকবে প্রেক্ষাগৃহে। যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে এবং ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে, অব্যাহত থাকে, তাহলে আমরা 16 অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। তবে এই ব্যাপারে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করব। এরই মধ্যে প্রধানমন্ত্রী বন্ধ সিনেমা হল চালু, হল আধুনিকায়ন ও নতুন হল নির্মাণ করতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিতে বিশেষ তহবিল গঠনের অনুমোদন দিয়েছেন। এর মাধ্যমে বিদ্যমান হলগুলোকে সংস্কার, বন্ধ হলগুলোকে পুনরায় চালু করা ও নতুন হল বা সিনেপ্লেক্স তৈরি করে সিনেমার বাজার সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে তথ্য মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী এই যে অনুমোদন দিয়েছেন, এর প্রেক্ষিতে খুব সহসা বাংলাদেশে সিনেমা হলগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে, আধুনিকায়ন করার ক্ষেত্রে এবং নতুন নতুন সিনেমা হল বা সিনেপ্লেক্স গড়ে তোলার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিচালকরা সম্মতি দিলেই নতুন ছবি উঠবে সিনেমা হলে। অন্যথায় পুরনো সিনেমা চালিয়ে করোনাকালের স্থবিরতা ভাঙবে প্রেক্ষাগৃহগুলো। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাসহ সব রকমের সামাজিক দূরত্ব মানার বিষয়ে হল মালিকদের অনুরোধ জানিয়েছে প্রযোজক সমিতি। অবশ্যই মাস্ক থাকবে, মাস্ক তো সরকার বাধ্যতামূলক করেছে। হ্যান্ড স্যানিটাইজার থাকবে, তারপরে হচ্ছে থার্মোক্স থাকবে যেটা দিয়ে টেম্পারেচার মাপা হবে। অন্তত সামনে পিছনে নাও, বামে ডানে খালি রেখে এই যে যতটুকু দূরত্ব বজায় রেখে সিনেমা রিলিজ করা যায় বা দর্শক বসে সিনেমা দেখতে পারে। করোনা পরিস্থিতি অবনতি হলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।